জনমত জরিপে ব্যবধান কমেছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। হিলারির ইমেইল কেলেঙ্কারি পুনঃতদন্তের খবর দিয়ে এফবিআই প্রধান আইন ভেঙেছেন অভিযোগ ডেমোক্র্যাটদের। ভারতের ভোপালের কারাগার থেকে পালিয়ে যাবার 10 ঘণ্টা পর 8 কয়েদির বন্দুকযুদ্ধে নিহত। পুলিশের দাবি নিহতরা সবাই ডাকাতি, লুটপাট ও রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িত। সিরিয়ার আলেপ্পোয় মর্টার হামলা ও বিষাক্ত গ্যাসের ব্যবহার যুদ্ধাপরাধের শামিল, মন্তব্য জাতিসংঘের বিশেষ দূতের। পশ্চিম দিকে অগ্রাভিযান অব্যাহত রেখেছে বিদ্রোহীরা। এবং আইএস মুক্ত করতে মোসুলের দিকে আরও এগিয়েছে ইরাকি বাহিনী। আইএসের পতন হলে ইউরোপের দেশগুলোতে জঙ্গি হামলা বেড়ে যেতে পারে, আশঙ্কা জার্মান গোয়েন্দা সংস্থার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। হিলারি ক্লিন্টনের ইমেইল পুনঃতদন্তের খবর প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রধান জেমস কমে আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ ডেমোক্র্যাট দলের। এদিকে পুনঃতদন্তের বিষয়টি গোপন রাখার জন্য মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এফবিআইকে বলা হয়েছিল বলে খবর বেরিয়েছে। তবে তা উপেক্ষা করে নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই জানানো হলো 6.5 লাখ ইমেইল তদন্তের জন্য এরই মধ্যে নির্দেশনা পাওয়া গেছে। এদিকে জনমত জরিপে ব্যবধান আরও কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হলিউড পাড়ার তারকাদের এখন অহরহ দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণার মাঠে। রোববার মিয়ামিতে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী জেনিফার লোপেজের একটি ফ্রি কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে মঞ্চে উঠে আসেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। জরিপের ফলাফল যখন আভাস দিচ্ছিল এবার ইতিহাস বদলে যুক্তরাষ্ট্রের সর্বময় ক্ষমতা পেতে যাচ্ছেন একজন নারী, তখন নতুন করে ইমেইল বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠায় অবস্থা আবারও নাজুক হয়ে গেছে। আর এমন পরিস্থিতি সৃষ্টির জন্য এফবিআই পরিচালক জেমস কমেকে দুষছেন ডেমোক্র্যাটরা। দলের শীর্ষস্থানীয় নেতা হ্যারি রেইড রোববার অভিযোগ করেছেন নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলে এমন কর্মকাণ্ড পরিহারে যে মার্কিন নীতি রয়েছে তা ভঙ্গ করেছেন জেমস কমে। এদিকে খবর পাওয়া গেছে পুনঃতদন্তের বিষয়টি গোপন রাখার জন্য মার্কিন বিচার বিভাগের আদেশ উপেক্ষা করেই তা ঘোষণা দেন জেমস কমে। এরই মধ্যে হুমা আবেদিনের কাছ থেকে পাওয়া 6.5 লাখ ইমেইল পুনঃতদন্তের অনুমতি পেয়ে গেছে এফবিআই। আমাদের কাছে এখনো কোনো তথ্য প্রমাণ নেই যে সেসব ইমেইলে কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদান হয়েছে কিনা। তবে এই অভিযোগ সত্য যে গুরুত্বপূর্ণ তথ্য চালাচালিতে তেমন সচেতন নন তারা। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবার অভিযোগ করেছেন মার্কিন বিচার বিভাগ আবারও হিলারির ইমেইল কেলেঙ্কারির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রোববার গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য নেভাদায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এই অভিযোগ করেন। মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিস তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে হিলারি ক্লিন্টনকে বাঁচানোর। তারাও কারচুপির চেষ্টা করছে। এই অবস্থায় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কমছে দুই প্রার্থীর মধ্যে জনসমর্থনের ব্যবধান। বিবিসির সবশেষ জরিপ অনুযায়ী হিলারির এই ইমেইল বিতর্কের ইস্যুটি সুযোগ হিসেবে ব্যবহার করে 46% সমর্থন নিজের পক্ষে নিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হিলারির জনসমর্থন কমে গিয়ে ঠেকেছে 49%। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ফ্লোরিডা, মিশিগান, কলোরাডো সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ বা প্রেসিডেন্সিয়াল বিতর্কের হিসাব নিকাশ। বিগত নির্বাচনের ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওই 11টি অঙ্গরাজ্যের ভোটাররা। তাই নির্বাচনের আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হতে যাচ্ছেন মার্কিন মুলুকের পরবর্তী শাসক। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের যে রোববারের এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি যে 50টি অঙ্গরাজ্যের মধ্যে 11টি অঙ্গরাজ্যের ভোটাররা কিন্তু এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে তারা হিলারির দিকে যাবেন না ট্রাম্পের দিকে যাবেন। কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, মিশিগান, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, যাদের বলা হচ্ছে যে ব্যাটল গ্রাউন্ড স্ট্যাটাস, এই যে এই 11টি যে অঙ্গরাজ্য তারা কিন্তু গত যে বিগত দুটি নির্বাচন ছিল সেখানেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যে এই যে হিলারি এবং ট্রাম্পকে নিয়ে এত জরিপ এবং তাদের যে এত কথোপকথন বিতর্কের ভেতরে এবং বাইরে, তাতেও কিন্তু এই 11টি অঙ্গরাজ্যের যারা ভোটার আছে তারা কোনো দিকেই হেলছেন না। পাশাপাশি এই কথা বলতে হয় যে যে অঙ্গরাজ্যগুলোতে হিলারি অনেকগুলোতে এগিয়ে আছেন সেটা নিয়ে পর্যবেক্ষকদের এক ধরনের বিশ্লেষণ যে এই যে অতীত
আত্মতুষ্টিতে ভোগা হিলারির সমর্থকদের, সেটাও কিন্তু হিলারির জন্য খুব স্বস্তিদায়ক নাও হতে পারে। কারণ আমরা জানি যে নির্বাচক মণ্ডলীর ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, এবং সেখানে যদি কোনো রাজ্যে হিলারির সমর্থকদেররা অতি আত্মতুষ্টিতে ভুগে ভোট কেন্দ্রে না যান, ভোট না দেন, এবং সেই অঙ্গরাজ্যে যদি হিলারি হেরে যান, তাহলে কিন্তু ওই অঙ্গরাজ্য থেকে নির্বাচক মণ্ডলীর যে ভোট সেখানেও কিন্তু তাহলে হিলারি হেরে যেতে পারে। হিলারি আরেকটু এগিয়ে যায় কিনা বা ট্রাম্প কিছুটা কাছাকাছি আসতে পারে কিনা হিলারির দিকে, সেটা আমরা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারবো, এবং সেই খবরটাও নিশ্চয়ই আমরা নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব। তুষার আব্দুল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। ভারতের ভোপালের কারাগার থেকে পালিয়ে যাবার 10 ঘন্টা পর 8 বন্দী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা সবাই ডাকাতি, লুটপাট ও রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে ভোপালের একটি গ্রামে সন্ত্রাসীরা লুকিয়ে আছে, এ খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালায় তারা। পুলিশ বাধ্য হয়ে গুলি চালালে 8 বন্দীর সবাই নিহত হয়। এর আগে রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া SIMI এর 8 সদস্য ভোপালের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকে নিরাপত্তা রক্ষীর গলা কেটে পালিয়ে যায়। এরপরই মধ্যপ্রদেশে পুলিশের উচ্চ সতর্কতা জারি করা হয় এবং সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। বন্দীদের মধ্যে 3 জন 3 বছর আগে একইভাবে জেল থেকে পালিয়ে গিয়েছিল। গত মাসে পাকিস্তানের ভেতর ভারতীয় সেনাদের বিশেষ অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে 60 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে বিএসএফ। রোববারও জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় পাকিস্তান থেকে ছোড়া গোলা উড়ে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্তে সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, তারা পাহারায় থাকেন বলেই ভারতীয়রা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। রোববার হিমাচল প্রদেশের সোমদো সীমান্ত চৌকি পরিদর্শনে গিয়ে মোদী এমন মন্তব্য করেন। ভারতে সবাই যখন দীপাবলির আনন্দে মগ্ন, তখন সীমান্তে মোতায়েন সেনাদের নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে হয়েছে। সেনাদের এই ত্যাগের প্রতি সম্মান জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে দীপাবলি সশস্ত্র বাহিনীর জন্য উৎসর্গ করে তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে বক্তব্য দেন। শুধু তাই নয়, তিনি রোববার হিমাচল প্রদেশের সুমদো সীমান্ত চৌকি পরিদর্শনে গিয়ে সেনাদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। আপনারা আছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। দীপাবলিতে লাখ লাখ মানুষ আপনাদের স্মরণে প্রদীপ জ্বালছে। বড় বড় অভিনেতা থেকে শুরু করে ক্রিকেট তারকা, ব্যবসায়ী কিংবা সাধারণ দ্বাররক্ষীও আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলো জ্বালছে। আমি আপনাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগাভাগি করতে এসেছি। এর মধ্যেই ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা ধর্মঘটের 115তম দিন অতিবাহিত হল রোববার। নিরাপত্তা বাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিহত হবার পর থেকে এ ধর্মঘট চলছে। জম্মু কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে হামলার পর কাশ্মীরে আরো বেশ কয়েকটি হামলা হয়। এরপর ভারত পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক নামে বিশেষ অভিযান চালায়। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে এ পর্যন্ত 60 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জম্মুর পুরা সেক্টরে রোববারও পাকিস্তান থেকে গোলা ছোড়া হয়। একই দিন জম্মু ও কাশ্মীরে 3টি বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এ নিয়ে গত 2 মাসে অন্তত 20টি বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। 8ই জুলাই বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এতে করে জম্মু ও কাশ্মীরের 12 লাখেরও বেশি শিশুর শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। তুরস্কে 10,000 সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত। বিরোধী মতাদর্শের পত্রিকার সম্পাদক গ্রেফতার। 15টি গণমাধ্যম কার্যালয় বন্ধ। আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অনবরত মর্টার হামলা ও বিষাক্ত গ্যাসের ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। পশ্চিম আলেপ্পোর অন্তত 2টি শহরে বিদ্রোহীদের বিষাক্ত গ্যাসের হামলায় অন্তত 35 জন মারাত্মক শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে সিরীয় গণমাধ্যম সানা। এদিকে পূর্ব আলেপ্পোয় অবরোধ ভেঙে ফেলার পর পশ্চিম আলেপ্পোর দিকে অগ্রাভিযান অব্যাহত রেখেছে বিদ্রোহীরা।
শুক্রবার পূর্ব আলেপ্পোয় অবরোধ ভেঙে দেওয়ার ঘোষণার পর থেকেই পশ্চিমাঞ্চলে আসাদ বাহিনীর বিভিন্ন অবস্থানে মর্টার হামলা জোরদার করে বিদ্রোহীরা। দাহিয়েত আল আসাদ শহর দখলে নেয়ার পর রোববার হামদানিয়ার দিকে অগ্রসর হয় তারা। এদিন সরকারি বিভিন্ন অবস্থানে দফায় দফায় হামলা চালাতে দেখা যায় বিদ্রোহীদের। বেশ কিছু অঞ্চলে আসাদ বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলে তাদের। গত 3 দিনে এসব হামলায় 17 শিশু সহ অন্তত 41 বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দুপক্ষের এই লড়াইয়ে অন্তত 55 সেনা ও 64 বিদ্রোহীর নিহত হবার খবর জানায় তারা। এই অবস্থার মধ্যেই রোববার সিরীয় গণমাধ্যম সানা জানায়, বিদ্রোহীরা কামানের গোলার সঙ্গে বিষাক্ত গ্যাস ব্যবহার করছে। পশ্চিম আলেপ্পোর দাহিয়েত আল আসাদ ও হামদানিয়ায় বিদ্রোহীদের ব্যবহৃত বিষাক্ত গ্যাসের প্রভাবে অন্তত 35 জন শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্ট সহ অন্তত 15টি সমস্যা ভুগছে তারা। কয়েকজনের শ্বাসনালীতে প্রদাহ হচ্ছে, বমি করছে অনেকে। বিদ্রোহীরা সরকারি অবস্থানে হামলার দাবি করলেও এই সহিংসতায় অসংখ্য বেসামরিক নাগরিকের প্রাণ ঝরছে। অবিরাম মর্টার হামলা ও বিষাক্ত গ্যাস ব্যবহারে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্চুরা। রোববার তার দপ্তরের এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের উপর এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করা হয়। 2012 সালের আগ পর্যন্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল আলেপ্পো। যুদ্ধের ব্যাপকতা বাড়ার পর শহরটির পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল যথাক্রমে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। চলতি বছরের সেপ্টেম্বরে রুশ ও সরকারি বাহিনী আলেপ্পো পুনরুদ্ধারে বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা জোরদার করলেও মানবিক পরিস্থিতির উন্নয়নে গত 18 অক্টোবর থেকে হামলা বন্ধ রয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মসুল শহরকে আইএস এর দখলমুক্ত করতে আরও এগিয়েছে ইরাকি বাহিনী। তবে মসুলে আইএস এর পতন হলে ইউরোপের দেশগুলোতে জঙ্গি হামলা বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জার্মানির গোয়েন্দা সংস্থার প্রধান হান্স জর্জ মার্সেন। এদিকে ইরাকের খ্রিস্টান অধ্যুষিত এলাকা কারাকোস আইএস এর দখলমুক্ত হওয়ার পর সেখানে ফিরতে শুরু করেছেন পালিয়ে যাওয়া স্থানীয়রা। রোববার মসুলের কাছের কারাকস এলাকার এই গির্জায় একে একে জড়ো হতে থাকেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আইএসের ধ্বংসযজ্ঞের সাক্ষী এই গির্জায় অনুষ্ঠিত প্রার্থনায় অংশ নেন তারা। 2 বছর আগে আইএস কারাকস দখল করে নিলে নির্যাতনের শিকার অধিকাংশ বাসিন্দাই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গেল শনিবার এলাকাটি আইএস মুক্ত হওয়ার পর ফিরতে শুরু করেন তারা। কারাকস এখন আইএস মুক্ত। আমরা আইএস এর সব স্মৃতি এখান থেকে মুছে ফেলতে চাই। রাজনীতি ও ক্ষমতার জন্য মানুষের মধ্যে ভেদাভেদের যে চিন্তা ভাবনা, তা আমাদের মন থেকে দূর করতে হবে। কারাকসের পর আল শুরা থেকেও আইএস জঙ্গিদের হটাতে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী। আল শুরা দখলমুক্ত করার লড়াইয়ে 35 জনের বেশি আইএস নিহত হয়েছে বলে দাবি সেনাবাহিনীর। মসুলের কাছের আরও একটি এলাকা বাশিকার নিয়ন্ত্রণ নিতে জোর অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। প্রাণহানি এড়াতে এরই মধ্যে সেখানকার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। এদিকে মার্কিন পৃষ্ঠপোষকতায় ইরাকি বাহিনী ও কুর্দি পেশমার্গা বাহিনী আইএস বিরোধী অভিযানের সফলতার সঙ্গে মসুলের দিকে এগিয়ে গেলেও ইরাকে আইএসের পতন হলে ইউরোপের দেশগুলোতে জঙ্গি তৎপরতা বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মানির গোয়েন্দা সংস্থার প্রধান। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জার্মান সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। তেলাফারে আইএস বিরোধী অভিযানে শিয়া মিলিশিয়ারা যোগ দেয় আবারও তাদের সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেলাফার একটি তুর্কমেন শহর এবং ওই এলাকার অর্ধেক জনগণ শিয়া ও অর্ধেক সুন্নি উল্লেখ করে সেখানকার তুর্কি বাসিন্দাদের ওপর হামলা না চালাতে শিয়া মিলিশিয়াদের হুঁশিয়ার করেছেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। এদিকে ইরাকে সিরিজ বোমা হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে, আহত হয়েছে 60 জনের বেশি। পুলিশ জানায় রোববার বাগদাদের উত্তর পশ্চিমাঞ্চলের হুরিয়ায় একটি গাড়ি বোমা হামলা চালানো হয়। এতে অন্তত 10 জন নিহত হয়, আহত হয় আরও 34 জন। একই দিন উত্তরাঞ্চলের সাব, তপসি এবং জাতারিয়া এলাকায় আলাদা 3টি বাজারে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে আরও 7 জন নিহত হয়। এছাড়া সদর জেলায় একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে 6 জন আহত হয়। এখন পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি সংগঠন আইএস এসব হামলার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। বাগদাদের শিয়া সম্প্রদায়ের একটি ত্রাণ শিবিরে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত হওয়ার পরদিন এ হামলা চালানো হলো। তুরস্কে 10,000 সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে বিরোধী মতাদর্শের ও বহুল প্রচারিত কামহুরিয়াত পত্রিকার সম্পাদক মুরাদ সাবুনসু সহ শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছে 15টি গণমাধ্যমের কার্যালয়।
অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া গণমাধ্যমের মধ্যে বিশ্বের একমাত্র নারী সংবাদ সংস্থা ও কুর্দিপন্থী দিহা নিউজ এজেন্সি রয়েছে। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর দপ্তর জানায়, কুর্দি বিদ্রোহী ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে এসব গণমাধ্যম বন্ধ ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়। একই দিনে দেশটির 17টি প্রদেশ থেকে সামরিক বাহিনীর 18 জন পাইলট এবং কুর্দি অধ্যুষিত দিয়ারবাকির শহরের মেয়র ও সহমেয়রকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। 27 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত 15 জুলাই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর থেকেই তুরস্কে ব্যাপক ধরপাকড় চালিয়ে আসছে এরদোয়ান সরকার। সৌদি আরবে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে অন্তত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, গ্রেফতারকৃত 8 জনের মধ্যে কয়েকজন রাজধানী রিয়াদের কাছে সাকরা জেলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল। অন্য জঙ্গিরা জেদ্দায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ফুটবল খেলায় আগত দর্শনার্থীদের লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতরা সৌদি আরব, পাকিস্তান, সিরিয়া এবং সুদানের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কাতিফ ও দাম্মামে হামলার পরিকল্পনাকারী আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট আরও বেশ কয়েকজন জঙ্গির নামের তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনে হাউথি নিয়ন্ত্রিত হুদাইদা প্রদেশের কারাগারে হামলার একদিন পর রোববার আরও 3টি অবস্থানে হামলা চালিয়েছে সৌদি জোট। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। গত শনিবার কারাগারে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 60 জনে পৌঁছেছে। রোববারও ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এক সপ্তাহের মধ্যেই ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা 1400 ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা WHO। দেশটিতে কর্মরত সংস্থাটির প্রতিনিধিরা জানান, 21টি প্রদেশের 11টি থেকেই কলেরা ছড়িয়ে পড়ার খবর পেয়েছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় 43টি জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র খোলা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে 70% মানুষ নিরাপদ পানির অভাবে রয়েছে। এছাড়া 3,70,000 শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে ইউনিসেফ। 2015 সালের শুরুতে হাউথিরা রাজধানী সানা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়ার পর মার্চ থেকে তাদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি জোট। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির সমর্থনে সৌদি জোটের এই হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মর্টার হামলায় অন্তত 7 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানায় গণমাধ্যম। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার না করলেও এর পেছনে তালেবান জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাঘলান প্রদেশের গভর্নরের মুখপাত্র মাহমুদ হাকমাল জানান, রোববার একটি মর্টার আবাসিক এলাকায় আছড়ে পড়লে ঘটনাস্থলে নিহত হন 6 সন্তান সহ এক মা। আফগানিস্তানের সাম্প্রতিক হামলায় শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। চলতি বছরের প্রথম 9 মাসে আফগানিস্তানে 639টি শিশু নিহত ও 1822 জন আহত হয়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে উঠে আসে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ইতালিতে 6.6 মাত্রার ভূমিকম্পের পর 200 বারেরও বেশি অনুকম্পন, কয়েক হাজার মানুষ গৃহহীন, ধসে পড়েছে ঐতিহাসিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ম্যারিল্যান্ডে গোলাগুলির ঘটনায় 4 জন নিহত ও 11 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুটি ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা হয়নি। পুলিশের বরাতে প্রেস টিভি জানায়, রোববার ম্যারিল্যান্ডের ক্যাপিটাল হাইটস এলাকার একটি আবাসিক ভবনে গোলাগুলির ঘটনায় এক কিশোর সহ 2 জন নিহত হয়। আহত হয় আরো 4 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। একই দিন নিউ ইয়র্কের নিউবার্গ এলাকায় হ্যালোইন উৎসব চলাকালে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। স্থানীয় একটি বাণিজ্যিক ভবনে তাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে একজন 18 বছর বয়সী আফ্রো আমেরিকান নাগরিক বলে জানা গেছে। ওই ঘটনায় 7 জন আহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের বন্দুকযুদ্ধে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 3 জন। রোববার মাদক সম্রাট জোয়াকিন এল চাপো গুজমানের নিয়ন্ত্রিত
সিনালোয়ার কুলিয়াকান এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় আহতদের পুলিশ প্রহরায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সংঘর্ষের পর অন্তত 5 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রোববার 6.6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ইতালিতে 200 বারেরও বেশি অনুকম্পন হয়েছে। এগুলোর 15টি ছিল 4 থেকে 4.6 মাত্রার। দেশটির মার্চি, আম্ব্রিয়া, লাজিও এবং আব্রুজো এলাকায় এসব অনুকম্পন তীব্রভাবে অনুভূত হয়। এতে নতুন করে বেশ কিছু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, রোববারের ভূমিকম্পে এ পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি হারায় এসব মানুষ আশ্রয় নিয়েছে গাড়ি, তাঁবুসহ বিভিন্ন অস্থায়ী আশ্রয়স্থলে। এর আগে চলতি বছরের আগস্টে ইতালিতে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত 300 মানুষ নিহত হয়। ভারতের উত্তরপ্রদেশে এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ 5 জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 18 জন। পুলিশ জানায়, আলিগড় জেলার আকরাবাদের কাছে একটি দ্রুতগামী ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 5 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বরাতে পুলিশ জানায়, ট্রাক চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। ভারতের কর্ণাটক রাজ্যে দূষিত পানি পান করে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছে শিশু সহ আরো অনেকে। রোববার রাজ্যের গুলবার্গা জেলায় মৃত্যু হয় ওই 3 জনের। স্থানীয়রা জানান, শনিবার একটি সরকারি পানির পাম্পের পানি পান করে অসুস্থ হয়ে পড়েন ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। একই সঙ্গে দূষিত পানি পান করার পর থেকেই তাদের বমি হয় বলেও জানান তারা। গুরুতর অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে রোববার মৃত্যু হয় 3 জনের। এছাড়াও হাসপাতালে ভর্তি আরও অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির পাম্প স্থাপনের দাবি জানিয়ে আসলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আফ্রিকায় সেনাবাহিনীর সাথে মানবাধিকার কর্মীদের সংঘর্ষের ফলে দেশটির 20,000-এরও বেশি মানুষ নিরাপত্তার জন্য জাতিসংঘের একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কাগা বান্দেরোতে এই সাংঘর্ষিক অবস্থা এতটাই তীব্র হয়েছে যে নিরাপত্তাজনিত কারণে মানবাধিকার কর্মীরা সেখানে ত্রাণ বিতরণ কর্মসূচি স্থগিত রেখেছে। এতে সেখানকার হাজারো মানুষ পড়েছে অবর্ণনীয় ভোগান্তিতে। বিশ্ব খাদ্য কর্মসূচির এমন কর্মবিরতি প্রভাব ফেলবে তাদের খাদ্য সরবরাহের উপর নির্ভরশীল প্রায় 1,20,000 মানুষ ও সার্বক্ষণিক অনিশ্চয়তায় বেঁচে থাকা আরও 35,000 মানুষের ওপর। ফ্রান্সের ক্যালের জঙ্গল শরণার্থী শিবির সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়ার আগে রোববার শেষবারের মতো সেখানকার অস্থায়ী অর্থোডক্স গির্জায় উপাসনা করতে যান শরণার্থীরা। অন্য সব রোববারের মতো এদিনও অভিবাসীরা চার্চে গিয়ে উপাসনায় অংশ নেন। ক্যাম্পের অভিবাসীরা স্বেচ্ছাসেবীদের সহায়তায় 2015 সালের জুলাই মাসে এই গির্জা তৈরি করেন। ফরাসি সরকার জঙ্গল শরণার্থী শিবির উচ্ছেদের ঘোষণা দেওয়ার সময়ে জানিয়ে দেয় যে গির্জাটিও গুঁড়িয়ে দেওয়া হবে। তবে মানবাধিকার কর্মীরা চাইছেন গির্জাটি ধ্বংস না করে বিভিন্ন সময়ে এই শিবিরে অবস্থান করা 6,000-এরও বেশি শরণার্থীর স্মরণে তা যেন সংরক্ষণ করা হয়। মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরের সাবেক প্রেসিডেন্ট আন্তোনিও সাকাকে শনিবার রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের দায়ে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে শহরের এক অভিজাত হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সাবেক যোগাযোগ মন্ত্রী সহ আন্তোনিও সাকার সরকারের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়। এদিকে এসব কর্মকর্তার গ্রেফতারের মাত্র কয়েক ঘণ্টা পরে সাকার সাবেক সহকারী এলমার শার্লে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে $1,80,00,000 আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আন্তোনিও সাকা 2000 থেকে 2009 সাল পর্যন্ত এল সালভাদোরের প্রেসিডেন্ট ছিলেন। অবশেষে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সিটা সই করল কানাডা।
রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ইউরোপ তথা কানাডার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এসব দেশের নাগরিকদের জীবনমান উন্নয়নে এ মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে শুক্রবার সিটা চুক্তিটি অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশ। গত বৃহস্পতিবার চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও বেলজিয়ামের ওয়ালোনিয়া সহ দেশটির 3টি প্রাদেশিক সরকার এতে আপত্তি জানালে চুক্তিটি অনিশ্চয়তার মুখে পড়ে। পশ্চিমবঙ্গে হয়ে গেল কালীপূজার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। কলকাতায় পূজার জাঁকজমকপূর্ণ আলোক উৎসবে যোগ দেন লাখ লাখ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পূজা আয়োজনে এদিন যোগ দেন রাজনীতি ও মিডিয়া অঙ্গনের আলোচিত ব্যক্তিবর্গ। এছাড়া উত্তর 24 পরগনা জেলার বারাসাত, মধ্যমগ্রাম ও রাজারহাটে এবছর 5000 মণ্ডপে হয়েছে কালীপূজা। দুর্গাপূজা আয়োজনে কলকাতার সুখ্যাতি থাকলেও কালীপূজার আয়োজনে এগিয়ে রয়েছে উত্তর 24 পরগনা জেলার ওই 3টি শহর। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ নির্মাণ ও আলোকসজ্জায় সবার শীর্ষে থাকার লক্ষ্যে নিজেদের সবটুকু ঢেলে দেন সেখানকার মানুষ। তাই বিভিন্ন থিমে তৈরি আলোকিত মণ্ডপগুলোর নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। তাই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় লেগেই থাকে। শনিবার আনুষ্ঠানিকভাবে কালীপূজা শেষ হলেও এই উৎসবের আমেজ থাকবে আরো কয়েকদিন। প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিন সারা বিশ্বে উদযাপন করা হয় হ্যালোইন উৎসব। খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব হলেও বর্ণ, ধর্ম, দেশ ভেদাভেদ ভুলে ঐতিহ্যবাহী এ হ্যালোইনে যোগ দেয় অনেক মানুষ। নিজেদেরকে ব্যতিক্রমীভাবে উপস্থাপন করে আনন্দে মেতে পালন করে হ্যালোইন বা ভূত উৎসব। যুক্তরাষ্ট্রে যখন বইছে নির্বাচনের হাওয়া, ঠিক সেই সময় এসেছে হ্যালোউইন উৎসব। দুই প্রধান প্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যে নির্বাচনী উত্তাপ, তার আঁচ লেগেছে এবারের হ্যালোউইনেও। উৎসবের আয়োজনে যুক্ত হয়েছে তাদের মুখের আদলের মুখোশ। শুধু যুক্তরাষ্ট্র নয়, এমন মুখোশ দেখা গেছে মেক্সিকো, জার্মানি সহ আরো অনেক দেশে। আমি মনে করি এই প্রতীকটি গণতান্ত্রিক সম্মেলনকে তুলে ধরে এবং ভোট দিতে সবাইকে উৎসাহিত করবে। হ্যালোউইন কর্মকাণ্ডের মধ্যে আছে ট্রিক অর ট্রিট, যার মানে চকলেট দাও নয়তো ভয় পাও। শিশুরা বাড়িতে গিয়ে চকলেট আবদার করে থাকে এভাবেই। ফিলিপিন্সের হ্যালোউইন আয়োজকরা তাদের উৎসবে তুলে ধরেছেন মাদকের ক্ষতিকর প্রতিক্রিয়া আর সরকারের মাদক বিরোধী অভিযানের বিভিন্ন দিক। মেক্সিকোতে আয়োজন করা হয় এক ভুতুড়ে শোভাযাত্রার। বাদ্যের তালে অদ্ভুত সাজে অংশ নিয়ে উল্লাসে মাতেন অংশগ্রহণকারীরা। অন্যদিকে জার্মানির বার্লিনে আয়োজন করা হয়েছে ভুতুড়ে জম্বি ফ্ল্যাশ মবের। আমি এই জম্বি ফ্ল্যাশ মব খুব উপভোগ করছি। সবাই ভয়ানকভাবে নিজেদেরকে সজ্জিত করলো, আমার কাছে খুব মজা লাগছে। নিউ ইয়র্কের বাড়িঘরকে ভুতুড়েভাবে সজ্জিত করার পাশাপাশি তারা প্রেতাত্মার সাজে সজ্জিত করেন নিজেদেরকেও। এছাড়া আছে বনফায়ার, আজব সব পোশাকের পার্টি, আধিভৌতিক স্থানে ভ্রমণ, ভয়ের চলচ্চিত্র দেখা সহ আরো অনেক কিছু। স্কটিশরা 19 শতকে এই ঐতিহ্য উত্তর আমেরিকাতে নিয়ে আসে। অশুভ আত্মা বিনাশের লক্ষ্যে হ্যালোউইন পালন করত তারা। কিন্তু এখন এই ঐতিহ্য যেন বিভিন্ন ধরনের চরিত্রের সাজসজ্জায় আনন্দ শোভাযাত্রার রূপ নিয়েছে। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জনমত জরিপে ব্যবধান কমেছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। হিলারির ইমেইল কেলেঙ্কারি পুনঃতদন্তের খবর দিয়ে এফবিআই প্রধান আইন ভেঙেছেন অভিযোগ ডেমোক্র্যাটদের। ভারতের ভূপালের কারাগার থেকে পালিয়ে যাবার 10 ঘণ্টা পর 8 কয়েদি বন্দুকযুদ্ধে নিহত। পুলিশের দাবি নিহতরা সবাই ডাকাতি, লুটপাট ও রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িত। সিরিয়ার আলেপ্পোয় মর্টার হামলা ও বিষাক্ত গ্যাসের ব্যবহার যুদ্ধাপরাধের শামিল, মন্তব্য জাতিসংঘের বিশেষ দূতের। পশ্চিম দিকে অগ্রাধিকার অব্যাহত রেখেছে বিদ্রোহীরা। এবং আইএস মুক্ত করতে মসুলের দিকে আরও এগিয়েছে ইরাকি বাহিনী। আইএসের পতন হলে ইউরোপের দেশগুলোতে জঙ্গি হামলা বেড়ে যেতে পারে, আশঙ্কা জার্মান গোয়েন্দা সংস্থার।
এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।